আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক চীন। যুদ্ধের ডাক পিটিয়ে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত তুরস্কের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে চাঙ্গা তিন দেশের অর্থনীতি। চীনে বিক্ষোভ বাড়ছে, সাংহাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষ। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। নৌবাহিনীকে প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বলেছেন, বেইজিং বিশ্ব শান্তির জন্য পিয়ংইয়াং এর সাথে কাজ করতে ইচ্ছুক। উত্তর কোরিয়া তার সবচেয়ে শক্তিশালী পরীক্ষাগুলোর মধ্যে একটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েকদিন পরে শির কাছ থেকে এই বার্তাটি আসে। তারা সেই সাথে ঘোষণা করেছিল যে তারা তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্রের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক হুমকির জবাব দেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নতুন রেকর্ড গড়েছে। সবার আশঙ্কা তারা সপ্তম পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, 2017 সালের পর তারা আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পরিচালনা করেনি। কিমকে পাঠানো এক বার্তায় শি বলেন, এই অঞ্চল ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বেইজিং উত্তর কোরিয়ার সাথে কাজ করতে প্রস্তুত। পিয়ংইয়াং এর সরকারি কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়ার ICBM উৎক্ষেপণের কয়েকদিন আগে শি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বালিতে গ্রুপ অব 20 এর শীর্ষ সম্মেলনের ফাঁকে দেখা করে বাইডেন আস্থা প্রকাশ করেছিলেন যে বেইজিং পিয়ংইয়াং এর সাথে আরো সামরিক ব্যক্তি দেখতে চান না। ওয়াশিংটন বলছে তারা চায় পিয়ংইয়াং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ও অর্থনৈতিক পৃষ্ঠপোষক চীন উত্তর কোরিয়ায় লাগাম টানতে সহায়তা স্বরূপ তার প্রভাব ব্যবহার করুক। 18 নভেম্বরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি পিয়ংইয়াং এর জন্য ICBM বলে মনে করা হচ্ছে, যার সম্ভাব্য পরিসীমা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই উৎক্ষেপণ নিয়ে একটি উন্মুক্ত বৈঠক ডেকেছে। সেখানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ভারত সহ 14টি দেশ পিয়ংইয়াং এর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাবে। তবে একজন পশ্চিমা কূটনৈতিক AFP কে বলেন, চীন ও রাশিয়া সোমবারের বিবৃতিতে তাদের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত মে মাসে চীন ও রাশিয়া উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা আরো কঠোর করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টাকে ভেটো দেয়। পিয়ংইয়াং পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। যুদ্ধের ডাক পিটিয়ে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত তুরস্কে। যুদ্ধের ডাক পিটিয়ে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। সিরিয়ায় আগ্রাসন চালানোর হুমকি দেওয়ার একই সময় এরদোগান বলেছেন দামেস্কের সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা রয়েছে। তিনি রবিবার আঙ্কারার এক বক্তব্যে বলেন, মিশরের সঙ্গে যেভাবে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, একইভাবে সিরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একই পথে হাঁটবে তুরস্ক। কায়রোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া চলছে তার অংশ হিসেবে গত রবিবার দোহায় বিশ্বকাপ ফুটবলের অবকাশে মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাৎ করেন এরদোগান। 2013 সালে আল সিসি মিশরের সাবেক ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত ও তার সমর্থকদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন অভিযান চালানোর পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান রবিবার তার বক্তব্য আরো বলেন, রাজনীতিতে স্থায়ীভাবে কঠোর অবস্থান ধরে রাখার কোনো সুযোগ নেই। তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন গত মাসে বলেছিলেন, প্রেসিডেন্ট এরদোগান ও তার সিরীয় সমকক্ষ বাশার আল আসাদের মধ্যে বৈঠক আয়োজনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর চলতি মাসের গোড়ার দিকে এরদোগান বলেন তিনি সময় মতো পুতিনের প্রস্তাব বিবেচনা করে দেখবেন। সিরিয়ায় বিদেশি মদদের সহিংসতা ও যুদ্ধ শুরু করার এক বছর পর 2022 সালের মার্চ মাসে দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা। ওই সময় সিরিয়ায় বহু সন্ত্রাসী গোষ্ঠী মারাত্মক নাশকতা
রক্তপাত ও ধ্বংসযজ্ঞ চালায়, যার কোনো গোষ্ঠীকে সরাসরি তুরস্ক পৃষ্ঠপোষকতা দেয় বলে অভিযোগ করেছে। এছাড়া 2016 সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে 3 বার স্থল আগ্রাসন চালায় আঙ্কারা। সিরিয়ায় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়াইপিজি আশ্রয় নিয়েছে বলে অভিযোগ তুলে এসব আগ্রাসন চালায় তুরস্ক। গত সপ্তাহে প্রেসিডেন্ট এরদোগান আরেকবার উত্তর সিরিয়ায় আগ্রাসন চালানোর ঘোষণা দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে চাঙ্গা 3 দেশের অর্থনীতি। রাশিয়ার দক্ষিণ সীমান্তের একটি ছোট ককেশাস জাতি জর্জিয়া, আয়তন 59,700 বর্গ কিলোমিটার, জনসংখ্যায় মাত্র 37 লাখের মতো। ছোট্ট দেশটির ভাগ্য বদলে দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কারণ রাশিয়ার প্রচুর মানুষ যুদ্ধের কারণে অভিবাসী হয়ে জর্জিয়ায় পাড়ি জমাচ্ছেন। যাওয়ার সময় দেশ থেকে তারা নিজেদের সমুদয় অর্থকরী তথা অস্থাবর সম্পদ নিয়ে যাচ্ছেন। জর্জিয়ার জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জর্জিয়ায় 12,093টি নতুন রূপী কোম্পানি নিবন্ধিত হয়েছে, যা 2021 সালে নিবন্ধিত মোট প্রতিষ্ঠানের তুলনায় 13 গুণের বেশি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জর্জিয়ার পাশাপাশি আর্মেনিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি ককেশাস অর্থনীতিকেও সমৃদ্ধ করেছে। রুশ ইউক্রেন যুদ্ধে জর্জিয়া, আর্মেনিয়া ও তুরস্কের মোট দেশ উৎপাদনকে চাঙ্গা করে তুলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী 2022 সালের শেষে জর্জিয়ার জিপিডি বেড়ে 10% উন্নতি হবে। গত এপ্রিলে সংস্থাটি জানায়, জর্জিয়ায় এবছর জিডিপিতে 3% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। আইএমএফ বলছে, অভিবাসন ও যুদ্ধের ফলে আর্থিক প্রবাহের ঢেউ তুরস্কেও পৌঁছে গেছে। বদৌলতে সেই দেশ এবছর জিডিপির বেড়ে হবে 5%। একইভাবে বাহ্যিক আয়, মূলধন ও শ্রমের বৃহৎ প্রবাহের ফলে আর্মেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 11%। জর্জিয়ায় এবছর বৈদেশিক মূলধন প্রবাহে নাটকীয় প্রবৃদ্ধি হয়েছে, তবে বিদেশি এই মূলধন প্রবাহের 3/5 বা 59.6%ই গেছে রাশিয়া থেকে। জর্জিয়া ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে রুশরা জর্জিয়ায় 141 কোটি মার্কিন ডলার স্থানান্তর করেছে, যা 2021 সালের 31 কোটি 40 লাখ ডলারের চেয়ে 4.5 গুণ বেশি। আর ফেব্রুয়ারি সেপ্টেম্বর সময় রাশিয়া থেকে যাওয়া অভিবাসীরা জর্জিয়ার ব্যাংকগুলোতে 45,000-এর বেশি অ্যাকাউন্ট বা হিসাব খুলেছেন। বলা হচ্ছে, ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের প্রভাবে অনেক অর্থনীতি ইতিবাচক প্রভাব পড়েছে, কারণ রুশ অধিবাসীরা অন্য দেশে যাওয়ার সময় নিজেদের সঙ্গে থাকা অস্থাবর সম্পদ নিয়ে যাচ্ছে। এতে ওই সব দেশ অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে। রাশিয়ার দক্ষিণ সীমান্তে অবস্থিত জর্জিয়াও এক সময় ইউক্রেন সহ আরো বেশ কয়েকটি দেশের সঙ্গে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ ছিল। গত শতকের 90 দশকের গোড়ার দিকে 1991 সালের 26শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে এসব দেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আবির্ভূত হয়। একটি প্রতিবেদন অনুযায়ী গত 24শে ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান শুরু করার পরপরই প্রায় 43,000 রুশ নাগরিক জর্জিয়ায় অভিবাসী হন। সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় প্রচুর রুশ নাগরিক স্বেচ্ছায় দেশান্তরিত হন। এর সংখ্যা নির্ধারণ করা কঠিন বলে কেউ কেউ মনে করেন। সরকারি তথ্য অনুযায়ী তুরস্ক এবছর 1,19,000 রুশকে সেসব দেশে বসবাসের অনুমতি দিয়েছে। সিএনবিসি সংবাদ মাধ্যম রাশিয়া থেকে ব্যক্তিদের সংখ্যা ও সম্পদ ক্রয় সংক্রান্ত তথ্য চাইলেও আর্মেনিয়ার সরকার তা দেয়নি। রুশ নাগরিকদের আগমনের বড় প্রভাব পড়েছে জর্জিয়ার আবাসন মার্কেটে। জর্জিয়ান ব্যাংক টিবিসি জানায়, রাজধানী তিবিলিসিতে গত সেপ্টেম্বরে আগের বছরের এই মাসের তুলনায় আবাসনের দাম 20% ও লেনদেন 30% বেড়েছে। একই সময়ে বাড়ি ভাড়া বেড়েছে 74%। চীনে বিক্ষোভ বাড়ছে, সাংহাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষ। চীনে সরকারের কঠোর কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের তীব্রতা বেড়েছে। দেশটির বৃহৎ শহর সাংহাইতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনা ঘটেছে। আরো বিভিন্ন শহরে রাজপথে নামতে শুরু করেছে মানুষ। সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক দশক আগে চীনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শি জিনপিং। তার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটির মূল ভূখণ্ডে এমন বিক্ষোভ নজিরবিহীন। চীনে প্রথম কোভিড শনাক্ত হওয়ার 3 বছর পরেও সরকারের কঠোর
করোনা বিধি মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। সম্প্রতি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর উরুমকিতে একটি বহুতল ভবনে আগুন লেগে 10 জনের মৃত্যু হয়। এই ঘটনায় লকডাউনের বিধিনিষেধকে দায়ী করেন স্থায়ীরা। মূলত ওই ঘটনা থেকেই বিক্ষোভের সূত্রপাত ঘটে। দেশ জুড়ে বিভিন্ন স্থানে রাজপথে নেমে সরকারের কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে বিপুল সংখ্যক মানুষ। বিবিসি জানিয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী সাংহাই শহরের রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে সেখানে লোকজনকে জড়ো করে পুলিশের গাড়িতে তোলা হয়। রাজধানী বেইজিং ও নানজিংয়েও ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে সামিল হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সাংহাইয়ের একজন বিক্ষোভকারী বিবিসিকে বলেছেন, রাস্তায় বিক্ষোভ দেখে তিনি চমকে গেছেন এবং কিছুটা উত্তেজিত বোধ করেছেন। চীনে এত বড় মাপের ভিন্ন মতের প্রকাশ তিনি এই প্রথম দেখেছেন বলে মন্তব্য করেন। একজন নারী বিক্ষোভকারী বিবিসিকে জানান, তিনি পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা এই বিক্ষোভ সম্পর্কে কি মনে করেন। জবাবে ওই পুলিশ কর্মকর্তা মন্তব্য ছিল, আপনার মতোই। একজন প্রতিবাদকারী বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানান, ঘটনাস্থল থাকা তার এক বন্ধুকে পুলিশ মারধর করছে। অন্য দুজনের চোখে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিক্ষোভ বা স্লোগান দেওয়ার ঘটনা বিরল। দেশটির আইন অনুযায়ী সরকার ও প্রেসিডেন্টকে নিয়ে সরাসরি সমালোচনাকারীদের কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে বিশ্লেষকরা বলেছেন, কর্তৃপক্ষ হয়তো কঠোর জিরো কোভিড নীতির প্রতি মানুষের ক্ষোভের মাত্রা অনুধাবনে ব্যর্থ হয়েছে। সম্প্রতি এই নীতি থেকে পিছু না হটার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। নৌবাহিনীকে প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনি বলেছেন, যুদ্ধ সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জাম সহ সব ক্ষেত্রে নৌবাহিনীর শক্তি ও সামর্থ্য আরো বাড়াতে হবে এবং দূরবর্তী সাগর ও আন্তর্জাতিক পানি সীমানায় তৎপরতার মতো কাজগুলো অব্যাহত রাখতে হবে। তিনি আজ সোমবার ইরানের সেনাবাহিনী নৌ ইউনিটের একদল কমান্ডারের সঙ্গে বৈঠকে এসব বলেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, অতীতে ইসলামী ও ইরানি সংস্কৃতি ও সভ্যতা বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইরানিদের নৌ চলাচলের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে। অতীত অভিজ্ঞতার অধিকারী হওয়া সত্ত্বেও সাগরকে কাজে লাগানোর সাংস্কৃতিক গুরুত্ব পায়। এই সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমুদ্রকে কাজে লাগানো এবং সমুদ্রের উপর উপলব্ধির সংস্কৃতি জোরদার করাকে মৌলিক অবকাঠামোর অংশ বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ উজমা খামিনি। এ সময় ইরানের সেনাবাহিনী নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তার বাহিনীর নানা তৎপরতা ও সাফল্যের বিষয়ে সর্বোচ্চ নেতার কাছে প্রতিবেদন তুলে ধরেন।